আরিশ বেশ গম্ভীর সুরে প্রশ্ন করে উঠল। কি হলো, উত্তর দাও। আরও ভয়ে আরিশের চোখের দিকে তাকাচ্ছে না। কেই বা বলবে? সত্যিই তো, ও কালকে অনেক নাড়ু খেয়ে ফেলেছে, আর যার কারণে এখন রাস্তার ধারে বমি করতে হচ্ছে। আরিশ পুনরায় প্রশ্ন করে উঠল। আমি কিছু জিজ্ঞাসা করেছি আরু পাখি? আরও এবার বোতল থেকে জল নিয়ে মুখ পরিষ্কার করে ঢকঢক করে জলটা খেয়ে বোতলটা দূরে ছুঁড়ে ফেলছে। দিয়েই নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করে উঠল, যেন আরিশের কোনো কথা কোনো কানেই এসে পৌঁছয়নি। আরও ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলল। কিছু বলছেন? আরিশ বুঝতে পারল যে আরও ইচ্ছে করে এমনটা করছে, তবুও অযথা মেজাজ না হারিয়ে বেশ শান্তভাবেই বলল। কালকে রাতে নাড়ু খেয়েছিলে? আরও ফটাফট মাথা নাড়িয়ে অতি সাবলীলভাবে উত্তর দিল। একদম না। আরিশ আরুর ইশারা পেতেই পুনরায় বলল। সত্যি করে বলো, না হলে কিন্তু এখানেই রেখে চলে যাব। আরও ভ্রু কুঁচকে বলল। আপনার কি আমাকে মিথ্যেবাদী মনে হয়? আরিশ আর কথা বাড়ালো না, ফটাফট গাড়িতে উঠে স্টার্ট দিতে নিল আরুকে ছাড়াই। আরু দৌড়ে গাড়ির কাছে ছুটে গিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল। এই যে মিস্টার অভদ্র, দরজা খুলুন। দরজা বন্ধ করলেন কেন? আরিশ জানালা খুলে বলল। তোমার মিথ্যা বলার শাস্তি, বাকিটুকু রাস্তা নিজে হেঁটে এসো। কথাটা বলে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আরও রাস্তার ধারে আহম্মকের মতো দাঁড়িয়ে রইল। ভাবল আরিশ আসবে, কিন্তু আসছে না দেখে আরও রাস্তায় বসে গেল আর বিড়বিড় করে বলল। উনি যতক্ষণ না আসবে আমি ততক্ষণ এক পাও এগোবো না এখান থেকে। কয়েকটা নাড়ুরই তো ব্যাপার, খেয়েছি খেয়েছি বেশ করেছে। আমার শাশুড়ি আমার বানানো নাড়ু উনি কি বানিয়েছে নাকি? এরকম নিজের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেও লাভ হলো না, কারণ আরিশ আসছে না। আরও এবার উঠে দাঁড়ালো, এদিক ওদিক তাকাচ্ছে আর দেখছে যে আরিশ আসছে কি। ফোনটাও গাড়ির ভেতরেই রেখে দিয়েছিল, তাই আর কোনো উপায় নেই। আরও এবার একটু এগোতে গেলেই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ থেকে ডাক আসলো। এই যে মিস, তুমি আরুষি না, আশরাফ সাহেবের নাতনি? আরও থমকে গেল। আরিশের ওপর রাগে বিড়বিড় ও বন্ধ হয়ে গেল। এই শুনশান রাস্তায় ওর নাম ধরে কেউ ডাকছে, বিষয়টা সহজ হলেও সুবিধার না। আরও পিচের রাস্তায় পা 30 ডিগ্রি করে ঘ্যাসরাতে ঘ্যাসরাতে পিছনে ঘুরছে। মনের মাঝে ভয়ও কাজ করছে ভীষণ রকম। পেছন ঘুরে তাকাতেই দেখলো একটা অল্প বয়সী ছেলে, যাকে দেখে আরুর চিনতে অসুবিধে হলো না। বাইকে বসে আছে সে। আরও এক নিমেষেই পুনরায় 180 ডিগ্রি ঘুরে চম্পট হাঁটতে শুরু করলেই ছেলেটা বাইক স্টার্ট দিয়ে ওর কাছে এগিয়ে এলো। এই যে মিস, চললেন কোথায়? আরও পা চালিয়ে হাঁটছে আর সেদিকে লোকটাও আরুর পাশে পাশে আসছে। আরুর এই মুহূর্তে আরিশের উপর রাগ হচ্ছে ভীষণ। পেছন থেকে আবার এই মেয়ে ডাক আসতেই আরও থেমে গেল আর বেশ মুড নিয়ে বলল। সমস্যা কি আপনার? এই মেয়ে বলে ডাকছেন কেন? আমার একটা বিশেষ নাম আছে। ছেলেটা হেসে বলল। ও আচ্ছা, তাই নাকি? আরও রাগের চোটে আর কিছু বলল না। পুনরায় হাঁটতে শুরু করলে ছেলেটা বলল। মনে আছে সেদিনের কথা, যেদিন তোমার নানা ভাই তোমার আর আমার বিয়ের ব্যবস্থা করেছিলেন, কিন্তু একটা ছেলে এসে সবার সামনে তোমার সাথে এঙ্গেজমেন্ট করে চলে যায়? আরুর গলা শুকিয়ে কাঠ। ছেলেটা পুরনো কথা টেনে আনছে, নিশ্চয়ই তার কোনো মতলব আছে। তা বুঝে আরও আবার হাঁটতে হাঁটতে আমতা আমতা করে বলল। তো তো- তো ছেলেটাও ধীরে ধীরে আরুর পাশ দিয়ে আস্তে আস্তে বলল। তো কিছুই না, এমনিতেই মনে হলো, তাই আর কি। আরও কিছু বলল না। ছেলেটা বলে উঠল। তা নানুর বাসায় যাচ্ছ বুঝি এতটা পথ হেঁটে? এখনো 10 কিলোমিটার হেঁটে। আরও কিছু বলছে না, হাঁটছেও। তখনই ছেলেটা বলে উঠল। আমার বাইকে ওঠো, আমি নামিয়ে দিচ্ছি।
আরুর হৃদস্পন্দন বেড়ে গেল কথাটা শুনে। রাস্তায় না আছে কোনো মানুষজন আর না আছে আরিশ। কান্নাও পাচ্ছে ভীষণ। এই মুহূর্তে ওর যদি কোনো বিপদ আপদ হয় তখন ওকে কে বাঁচাবে? কথাগুলো আরও ভাবছে, তখনই খেয়াল করলো আরিশ গাড়ি নিয়ে আসছে। আরিশকে দেখে আরুর রাগ আকাশ ছুঁয়ে গেল, আর ভাবলো আরিশকে আজও শিক্ষা দেবে। ততক্ষণে আরিশ ওর কাছে এসেছে। আরিশ গাড়ি থেকে নামলো, ছেলেটার দিকে তাকিয়ে আরুর দিকে ভ্রু উঁচিয়ে বলল। আরু পাখি, গাড়িতে ওঠো। আরু ছেলেটার দিকে একবার তাকালো, তারপর আরিশের দিকে বেশ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা বলে উঠল। কে তুমি? আরিশ কোনো উত্তর না দিয়ে আরুর হাতটা ধরে গাড়ির দিকে নিয়ে যেতে গেলেই ছেলেটি বলে উঠল। এই ছেলে, এই জোর করে নিয়ে যাচ্ছ যে, জানো ওকে? আরিশ সানগ্লাসটা খুলে পকেটে রেখে বলল। কে ও? ছেলেটা কত সাবলীলভাবে বলল। ও আমার গার্লফ্রেন্ড। তোমার তো সাহস কম না, আমার সামনে দিয়ে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছ? আসলে ছেলেটা এতদিনে আরিশের মুখশ্রী ভুলে গেছে, তাই আরিশকে দেখে চিনতে পারেনি। আরিশ আরুর হাত ছেড়ে দিয়ে আরুর মুখের দিকে তাকিয়ে বলল। ও রিয়েলি? আরু ছেলেটার দিকে রাগী চোখে তাকিয়ে আরিশের দিকে মিউ মিউ করে বলল। এই আপনি কি যা তা বলছেন এসব? আমি আপনার জিএফ হলাম কি করে? আমি কি আপনাকে চিনি? ছেলেটা আরুকে একটু ধমকে বলল। এই তুমি এত কথা বাড়িও না তো। কে না কে এই ছেলে, নিশ্চয়ই তোমার ক্ষতি করার ধান্দায় আছে। তুমি তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কথাটা শোনার সাথে সাথে আরিশ বেশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আচ্ছা আপু, আপনি তাহলে আপনার বিএফের সাথে আসেন। হ্যাভ এ সেফ জার্নি। কথাটা বলে আরিশ গাড়িতে উঠে গেল, তবে স্টার্ট দিল না। আরও রেগে গিয়ে ছেলেটার কাছে গিয়ে জামার কলার ধরে ঝাঁকিয়ে বলল। এই আমি তোর কোন জন্মের প্রেমিকা লাগি? কোন জন্মের প্রেমিকা? আর ওটা আমার জামাই, বুঝলি? যা ভাগ। ছেলেটার কলারটা ছড়াতেই ছেলেটি হুমকি খেয়ে বাইক নিয়ে পড়ে গেল আর বোকা বনে গেল একদম। ছেলেটা ভেবেছিল যে আরুকে সাহায্য করবে, আর এদিকে কি হয়ে গেল। আরিশ সেদিকে লুকিং গ্লাস দিয়ে সবটা দেখছে আর মুচকি হাসছে। আরু দৌড়ে আরিশের পাশে গিয়ে গাড়িতে উঠে বসে আরিশকে এক প্রকার চাপটে ধরে বলল। এই যে মিস্টার অভদ্র, আপনি বিশ্বাস করুন উনি মিথ্যে বলছে। আরিশ ইচ্ছে করে বলল। আপু আপনি সরে যান প্লিজ, আপনার বডি থেকে ভমিটিংয়ের স্মেল আসছে। আরু নাচের জামা কাপড় একবার স্মেল দিয়ে বলল। কই না তো। আরিশ মুচকি হাসছে। আরু বুঝতে পারলো আরিশ ইচ্ছে করে তাই এমন করছে। আরও শয়তানি করে আরিশকে আরও জোরে চাপটে ধরে বলল। ধরে ফেলেছি, এবার নো মোর ওয়ার্ডস। আরিশ লুকিং গ্লাস দিয়ে ছেলেটার দিকে তাকালো। ছেলেটার শরীরের তুলনায় ওর বাইকটা বেশি ভারী। বেচারা অনেক ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। আরিশ মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। বাসার ভিতরে ঢুকছে আরিশ আর আরু। আরিশ প্যান্টের পকেটে হাত দিয়ে আরুর প্রতি আপাতত রাগটা দমিয়ে দিয়ে আরুর কথা শুনছে। আরুর বাসার ভেতরে ঢুকতে ঢুকতে বলল। সব হয়েছে শুধু আপনার জন্য। আপনার মতো নিষ্ঠুর আর খারাপ লোক আমি আর দুটো দেখিনি। না হলে আপনি আমাকে ওখানে একা রেখে চলে আসতে পারতেন না। আর আমার যদি কোনো বিপদ হতো তখন আপনি তো নাচতে নাচতে আবার একটা বিয়ে করে নিতেন, তাই না? কথায় কথায় আর রাগের চোটে আরও কথাটা বলে ফেলেছে ঠিকই, কিন্তু ওর মাথাতে নেই যে কথাটা আরিশের ওপর ঠিক কতটা এফেক্ট ফেলতে পারে। আরুর পা দুটো প্রথম থেমে গেল আর দ্রুত আরিশের দিকে ঘুরে তাকালো। আরিশ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে আর চোখ মুখের অবস্থা দেখে ভাবসা বোঝার উপায় নেই। আরও একটু শুকনো ঢোক গিলল ভয়ে। এই বুঝি আরিশ রেগে গিয়ে আবার ঢাকা ফিরে যায় সেই ভয়ে। আরু আর আরিশের মাঝের দূরত্বটা বেশ 2-1 দিনের হাতের। আরু আর কোনো কিছু না ভেবে আরিশকে জড়িয়ে ধরল চাপটে। এই বুঝি না আরিশ রাগ করে, আরু জড়িয়ে ধরে আছে শক্ত করে, কিন্তু আরিশ এখনো ধরছে না।
আরিশ আরুর দৃষ্টির অগোচরে মুচকি হাসল, যা এই মুহূর্তে আরুর ভাবনার ধরা ছোঁয়ার বাইরে। আরু জড়িয়ে ধরে পড়ল। সরি, আমি যা বলেছি ভেবে বলিনি। আরিশ আরুর হাতটা ছাড়িয়ে নিতে গেলেই আরু আরিশের দিকে তাকিয়ে আরও জোরে চাপটে ধরে পড়ল। বললাম তো আমি ইচ্ছে করে আপনার বিয়ের কথা বলিনি, যেচে আবার চর খেতে চাই না আমি। কথাটা বলে আরিশের বুকে মাথা রাখল। আরিশ এবার আলতো হাতে আরুকে দূরে সরিয়ে আরুর হাতটা ধরে হাঁটতে হাঁটতে বলল, রাতে তোমার ক্লাস নেব আমি। আরু বিরক্তিতে চোখ মুখ কুঁচকাল। দুজনেই বাসায় ঢুকতেই হঠাৎ আরুর মামি ওদেরকে দেখতেই দ্রুত পায়ে ওদের দিকে গিয়ে বললেন, আরিশ আর আরু মাঝে তোমরা হঠাৎ এভাবে চমকে গেলাম তো। আরু গিয়ে ওর মামিকে জড়িয়ে ধরল। উনিও আরুকে আগলে নিল। কেমন আছো মামি? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আরিশ বাবা তুমি কেমন আছো? জি মামি, আমিও ভালো আছি। মধুকে দেখছি না যে। কথাটা শোনার সাথে সাথে আরু আরিশের দিকে ডাকি চোখে তাকালো, যা দেখে আরিশের বেশ মজাই লাগছে, কিন্তু আরুর সামনে তা প্রকাশ করলে চলবে না। আরু আর আরিশের এমন চাওয়া চাইর কারণ যদিও আরুর মামির পক্ষে বোঝা সম্ভব না, তাই উনি সহজভাবেই বললেন, মধু তো বাসাতেই ছিল কিছুক্ষণ আগে, কিন্তু এখন তো বাসাতে নেই, টিউশনে গেছে, চলে আসবে তাড়াতাড়ি। আরু যেন আরিশের দিক থেকে চহুরি টাইপ দৃষ্টিটা সরাতে পারছে না। উনি বলে উঠলেন, তোমরা গিয়ে বিশ্রাম করো, আমি নাস্তা বানাই ততক্ষণে। আরিশকে কিছু না বলে আরু গটগট করে হেঁটে রুমে চলে গেল। আরিশ বিষয়টা বুঝল, হাসি পাচ্ছে ভীষণ, তবে মেয়েটাকে এখনো চালানো বাকি আছে কথাটা ভেবে আরিশও আরুর পিছন পিছন গেল। আরিশ রুমে ঢুকতেই আরু আরিশের জামাটা শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। আমি তো এতদিন ভাবতাম যে মধু চিপকু টাইপের, কিন্তু এখন এটাও ভালোই বুঝতে পারছি যে আপনিও কিছু কম যান না, আপনিও গায়ে পড়া বেটা ছেলে। আরিশের ভ্রুচোরা আপনা আপনি কুঁচকে গেল, কারণ এমন ওয়ার্ড ও আগে শুনেছে বলে ওর মনে পড়ছে না। আরিশ এবার বেশ গম্ভীর কণ্ঠে বলল, আরু পাখি, এটা কি ভাষা? এই শিখিয়েছিলেন আমি তোমাকে? আরো মুখ ভেঙচি দিয়ে পড়ল, এমনভাবে বলছেন যে আপনি আমাকে মানুষ করেছেন ছোট থেকে। আরিশ এক ঝটকায় আরুর হাতটা ধরে কাছে টেনে এনে বলল, পুরনো কথা মনে থাকলে তোমার, তাহলে তুমি কখনো আমার থেকে দূরে সরে যাওয়ার কথা মাথায় আনতে না আরু পাখি। আরুর শরীরের ভিতর দিয়ে এক দমকা হাওয়া বয়ে গেল, যেন ঠোঁটটাও শুকিয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না, তবে এটুকু ভালোই বুঝল যে আরিশ অভিমান থেকে কথাগুলো বলছে, না হলে আরিশ আরুকে হার্ট করে কখনো কোনো কথা বলে না। আরু আরিশের চোখের দিকে তাকিয়ে রইল, কি বলবে বুঝতে পারছেন না, কিন্তু যখনই কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে কারোর পড়ে যাওয়ার মতো ধপ করে আওয়াজ আসতেই আরু আরিশকে ছেড়ে ছুটে গেল দেখার জন্য যে কি হয়েছে। তারপর আরুর চিৎকার শুনে আরিশও বাইরে গেলেই দেখল আরুর নানা ভাই তিনি মাটিতে পড়ে আছেন, হাতের লাঠিটা দূরে ছিটকে পড়েছে। আরু ওনাকে ধরে আছে, আর অন্যদিকে আরুর মামি ছুটে আসছেন। আরুর নানা ভাই রীতিমতো হাঁপাচ্ছেন, কারণ বয়স হয়েছে আর পড়ে গিয়ে শরীরের ওজনের বিরুদ্ধে নিজেকে সামলে উঠতে পারছেন না। আরিশ গিয়ে ওনাকে ধরে তুললেন। ওনাকে ধরে আরু আর আরিশ দাঁড় করালো, ওনার শরীরের ভার ওদের ওপর। ধীরে ধীরে ওনাকে ঘরে নিয়ে গেল, আর বিছানায় ওনাকে শুইয়ে দিতেই উনি বড় বড় শ্বাস ফেলতে লাগলেন। তা দেখে আরু আরিশের হাতটা শক্ত করে চেপে ধরল ভয়ে। আরুর চোখের কোণে জল জমে রয়েছে। আরিশ একবার আরুর দিকে তাকিয়ে আরুর নানা ভাইয়ের কাছে যেতেই আরুর মামি বলে উঠলেন,